তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো প্রতিদিনকার মতন আজকেও কিন্তু আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকেন বাংলা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এবং আমাদের এই চ্যানেল বেঙ্গলিপিডিয়াকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো জানোই কী করতে হবে, শেয়ার করতে হবে। তার কারণ কি? তার কারণ হলো শেয়ারিং ইজ কেয়ারিং। তো কনফুসিয়াস এই বিখ্যাত ব্যক্তি কি বলেছিলেন যে আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। অর্থাৎ আমাদের যে গ্লোরি, আমাদের শক্তি সেখানেই থাকতে পারে যে কতবার আমরা পড়ে যাচ্ছি কোনো একটা কাজ করতে গিয়ে, কতবার আমরা ফেল করে যাচ্ছি, সেটার বিচার করে কিন্তু আমাদের শক্তি বিচার হয় না। আমাদের শক্তি সেখানেই বিচার হবে আমরা যতবার কোনো একটা জিনিসে ফেল হয়ে যাওয়ার পর, কোনো একটা জায়গায় পড়ে যাওয়ার পর কতবার উঠছি, সেটাই কিন্তু দেখার বিষয় এবং সেটাতেই কিন্তু আমাদের শক্তি বাড়বে। কনফুসিয়াস কিন্তু খুব সুন্দর একটি কথা বলেছিল। তো আজকের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। আজকের প্রথম প্রশ্ন হলো, টোকিও 2020 ভারতীয় অলিম্পিক দলের অফিসিয়াল থিম গানের সুরকার কে? অর্থাৎ টোকিও 2020 যে অলিম্পিকটা রয়েছে সেখানে আমাদের ভারতীয় যে অলিম্পিক দল তাদের অফিসিয়াল থিম গানের সুরকারটা কে, এটা হলো কিন্তু আমাদের প্রশ্ন। তো অপশনগুলো হলো এআর রহমান, মোহিত চৌহান, বিশাল দাদলানি এবং নাকি শঙ্কর মহাদেবন। উত্তরটি কি হবে বন্ধুরা? উত্তরটি হবে মোহিত চৌহান। তো আমাদের যে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি রয়েছেন কিরেন রিজিজু, তিনি কিন্তু 2020 যে টোকিওর যে ভারতীয় অলিম্পিক দল আমাদের রয়েছে তার একটি আনুষ্ঠানিক থিম সং কিন্তু উদ্বোধন করেন। এই থিম সংটির নাম কি? থিম সংটির নাম হলো টু থানলে। তো এই গানটির সুর এবং সঙ্গীত করেছেন কিনি? যে মোহিত চৌহান, যিনি কিন্তু খুবই ফেমাস। ব্যক্তিগত স্তরে আমার কিন্তু মোহিত চৌহানকে খুবই ভালো লাগে। তো টু থানলে এইটি কিন্তু গান রয়েছে। তো এই টোকিও গেমসে কিন্তু আশা করা যাচ্ছে যে আমাদের ভারত দেশের থেকে কিন্তু প্রতিনিধিত্ব করবে 100টিরও বেশি অ্যাথলিট। তো সেই সমস্ত অ্যাথলিটদের কিন্তু বেঙ্গলিপিডিয়া চ্যানেলের তরফ থেকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দ্বিতীয় প্রশ্ন হলো, জাতিসংঘের তথ্য অনুযায়ী 2021 সাল পর্যন্ত বিশ্বজুড়ে বিধবাদের সংখ্যা কত? অপশনগুলো হলো 25 মিলিয়ন, 258 মিলিয়ন, 56 মিলিয়ন নাকি 568 মিলিয়ন। বিশ্বজুড়ে বিধবাদের সংখ্যা কত আমাদের ইউনাইটেড নেশনসের ডেটা অনুযায়ী কত 2021 সাল পর্যন্ত? উত্তরটি হলো 258 মিলিয়ন। তো মূলত ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর যে ক্ষমতায়ন এবং বিধবাদের অধিকার রক্ষার জন্যই কিন্তু ইউনাইটেড নেশনস একটি সাধারণ পরিষদ তাদের যে রয়েছে তারা কিন্তু প্রস্তাবটি গৃহীত করে এবং 23শে জুন সেটি কিন্তু আন্তর্জাতিক বিধবা দিবস হিসাবে ঘোষণা করে। 23শে জুন তাহলে কোন দিবস হিসাবে ইউনাইটেড নেশনস ঘোষণা করেছে? এটি কিন্তু আন্তর্জাতিক বিধবা দিবস হিসাবে কিন্তু তারা ঘোষণা করেছে। অর্থাৎ এই আন্তর্জাতিক বিধবা দিবসটি কিন্তু এই বিধবাদের অংশীদার অর্থাৎ তাদের যে ভাগ, সেই তাদের প্রতি যে রেসপেক্ট জানানোর জন্যে, তাদের প্রতি এক ইউনিটি বা সংহতি প্রদর্শনের লক্ষ্যেই কিন্তু এই দিনটি কিন্তু উদযাপন করার ঘোষণা করা হয়েছে। তো জাতিসংঘ তাদের অনুসারে তারা যে ডেটাটা দিয়েছে সেই অনুসারে তারা বলেছে যে আনুমানিক 258 মিলিয়ন বিধবা কিন্তু রয়েছে এবং একথা দেখা গিয়েছে যে প্রতি 10 জনের মধ্যে প্রায় একজন কিন্তু দারিদ্র্যের মধ্যে বাস করেন। তো জাতিসংঘের এই পদক্ষেপকে সত্যি একটি ভালো পদক্ষেপ যে তারা এই 23শে জুনকে আন্তর্জাতিক বিধবা দিবস হিসাবে কিন্তু ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হলো, ট্যাক্স ইন্সপেক্টরস উইদাউট বর্ডার্স এটি কোন সংস্থার সহযোগিতায় ইউএনডিপি উদ্যোগে কিন্তু কাজটা করেছে? সংস্থাগুলির নাম হলো OECD, IMF, ইউনেস্কো নাকি ইউনিসেফ। ট্যাক্স ইন্সপেক্টর উইদাউট বর্ডার্স, উত্তরটি হবে OECD। তো ইউএনডিপি যার পুরো ফর্ম বা পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তো এটি কিন্তু অর্গানাইজেশনস ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে সংক্ষেপে OECD বলা হয়, তারা কিন্তু ভুটানে, কোথায়? ভুটানে ট্যাক্স
ইন্সপেক্টরস উইদাউট বর্ডার্স, এটার নামে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে। তো এই উদ্যোগে কি হবে, এই উদ্যোগের জন্য ভারতকে পার্টনার জুরিসডিকশন হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এর লক্ষ্য কি, এই কর্মসূচির লক্ষ্য কি? এই কর্মসূচির লক্ষ্যই হলো যে ভুটানকে তার ট্যাক্স যে প্রশাসন, অর্থাৎ সেখানকার যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের যে পাওয়ারটা, তাদের যে কাজ করার ক্ষমতা, সেটা সম্প্রসারণ করার জন্যই কিন্তু এই ট্যাক্স ইন্সপেক্টর উইদাউট বর্ডার্স এটি কিন্তু উদ্যোগটি নেওয়া হয়েছে। কোথায় হয়েছে? ভুটানে। তো পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হলো নিকোল পাসিনায়ন ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশনগুলি হলো আর্মেনিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর নাকি ভিয়েতনাম। নিকোল পাসিনায়ন, উত্তরটি হলো আর্মেনিয়া। আর দেখা যাচ্ছে কি বর্তমানে আর্মেনিয়ার যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু সিভিল কন্ট্রাক্ট পার্টির সদস্য নিকোল পাসিনিয়ান, ইনি কিন্তু সংসদে একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তিনি কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি তার বিরুদ্ধে কি বলেছিলেন যে রবার্ট কোচারিয়ান, ইনি কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। এখনকার যিনি প্রধানমন্ত্রী হলেন নিকোল পাসিনায়ন, তিনি কিন্তু এই প্রাক্তন রাষ্ট্রপতি রবার্ট কোচারিয়ানের বিরুদ্ধে একটি শার্প ভিক্টরি দাবি করেছেন। কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এর আগের বছর অর্থাৎ গত বছর আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়ার বাহিনী, তাদের যে সৈন্য, তারা কিন্তু প্রায় 6 সপ্তাহ, ঠিক আছে, 6 সপ্তাহ, প্রায় 1.5 মাসের একটু বেশি, ঠিক আছে, তারা কিন্তু যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে কিন্তু পরাজিত হয় এবং সেই পরাজয়ের ফলে আর্মেনিয়ান যে বাহিনী, পরাজয়টা তাদের হওয়ার পরে, হেরে যাওয়ার ফলে কিন্তু তাদের এক চরম রাজনৈতিক সংকট দেখা যায় যে কে তাদের সিংহাসনটা সামলাবে, এবার কি হবে। এখন একটা যুদ্ধ হেরে যাওয়া মানে সেই দেশের পক্ষে একটা বিশাল এক বিপর্যয় ব্যাপার, কিন্তু সেখানে রাজনৈতিক সংকট যেরকম দেখা যায় সেরকমই পাশাপাশি কিন্তু অর্থনৈতিক সংকটও দেখা যাবে। তো এই সংকটের যে রয়েছে, এই সংকটটাকে মূলত শেষ করার জন্যই কিন্তু এই যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিকোল পাসিনায়ন, তিনি কিন্তু একটি পোলের আহ্বান জানিয়েছিলেন যে ভাই দেখো, যে তুমি তোমার যে লড়াই যেটা আছে সেটা তো এখন হেরে গেছে, তো এখন আমাদের এখানে যেই যে প্রবলেমটা হয়েছে সেটা কি করে করবে, তুমি কি করে করবে দেখাও। তো সে হয়তো কিছু দেখাতে পারেনি ওখানে, যার জন্য বর্তমানে আর্মেনিয়ার কিন্তু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, যিনি কিনা সিভিল কন্ট্রাক্ট পার্টির সদস্য নিকোল পাসিনিয়ান, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো কোন ভারতীয় রাজ্যটি তার একটি নির্বাচনী এলাকায় সর্বাধিক সংখ্যক শিশু থাকার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে? অর্থাৎ কোন ভারতীয় রাজ্য সেটি তার যে একটি জায়গাতে, মানে কনস্টিটিউশনাল যে জায়গাতে, সেখানে কিন্তু ঘোষণা করেছে যে যেই বাড়িতে, যেই ফ্যামিলিতে সবচেয়ে বেশি শিশু থাকবে সেই ফ্যামিলিকে কিন্তু তাদের যে বাবা মাকে সেখানকার কিন্তু নগদ পুরস্কার ঘোষণা করবে, মানে ঘোষণা করেছে দেওয়া হবে। তো অপশনগুলো হলো হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার নাকি মিজোরাম। উত্তরটি হবে মিজোরাম। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো রবার্ট রোমাভিয়া রাইটে, যিনি মিজোরামের ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে তাদের যে আইজল পূর্ব 2 বিধানসভা কেন্দ্র, সেখানে সর্বাধিক সংখ্যক সন্তান থাকার জন্য পিতামাতা অর্থাৎ প্যারেন্টদের কিন্তু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু তিনি বলেছেন। এবার কেন এই ঘোষণা, এই ঘোষণাটা করা হয়েছে কিন্তু এই সম্প্রতি যে ফাদার্স ডে চলে গেল সেদিনকার করা হয়েছিল। কেন এই ঘোষণা করার পেছনে অন্যতম কারণ হলো এই যে আইজল পূর্ব 2 বিধানসভা কেন্দ্র, এখানে দেখা গিয়েছে যে ইনফার্টিলিটি যেটা রয়েছে অর্থাৎ বন্ধ্যাত্ব, এটা কিন্তু দিনকে দিন বেড়ে চলছে এবং গ্রোথ রেট যেটা আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা জানি কোনো একটা জায়গাতে সেখানে জনসংখ্যা যদি না বৃদ্ধি পায় সেটা কিন্তু একটি ভারী চিন্তার বিষয়। তো এই যে আইজল পূর্ব 2 বিধানসভা কেন্দ্র, এই যে জায়গা, এই জায়গায় কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছিল, বন্ধ্যাত্ব দেখা যাচ্ছিল, অর্থাৎ বাচ্চা হচ্ছিল না। তো একটা বিশাল সমস্যা দেখা যাচ্ছে, যার জন্য সেখানকার যে জনসংখ্যা আস্তে আস্তে কমছিল। তো যাতে এটা না কমে এবং যাতে ইনফার্টিলিটি কমানো যায়, গ্রোথ রেট বাড়ানো যায়, এর জন্যই কিন্তু রবার্ট রোমাভিয়া রাইটে, যিনি কিনা মিজোরামের ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু পিতামাতা যারা রয়েছে সেখানে তাদের যদি সর্বাধিক শিশু এটি রয়েছে কিনা দেখাতে পারেন, তাহলে পরে তাদের কিন্তু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এটি কিন্তু ঘোষণা করেছেন। তো পরবর্তী প্রশ্ন হলো হুইচ পলিসি ইজ বিং প্রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু মেক গ্রিন এনার্জি চিপার? অর্থাৎ আমরা জানি এই মুহূর্তে দিনকে দিন এমন যা অবস্থা হচ্ছে, পলিউশন এবং বিভিন্ন কারণে কিন্তু আমাদের কিন্তু সবার
খুবই বাজে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যেসব জায়গাতে আগে অতটা পরিমাণে গরম ছিল না, এখন কিন্তু গরমকালে মানে এক্সেস গরম, অতিরিক্ত গরম রয়েছে। যেখানে আগে ওরকম ঠান্ডাই পড়তো না, সেখানে ঠান্ডাকালে একটা এক্সেস ঠান্ডা পড়ছে। যেগুলো কারণ কি, এগুলোর অন্যতম কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। তো এর জন্য ক্লাইমেট চেঞ্জ এবং আরও ধরো অনেক কিছু ব্যাপার কিন্তু আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে কিন্তু নেওয়া হয়, বিভিন্ন সরকার কিন্তু নেই। তো আমাদের ভারতীয় সরকার তারা কিন্তু গ্রিন এনার্জি চিপার, অর্থাৎ আমাদের যে পরিবেশ থেকে গ্রিন এনার্জি যে পাওয়া যায় সেটাকে আরও সস্তায় কীভাবে করা যাবে সেটার উপরেই কিন্তু এক ধরনের পলিসি নিয়ে এসেছে। তো এই পলিসিটা কি, সেটার হলো প্রশ্ন। অপশনগুলো হলো রিনিউয়েবল এনার্জি পলিসি, নন কনভেনশনাল পলিসি, গ্রিন ট্যারিফ পলিসি নাকি এনার্জি পলিসি। উত্তরটা কী হবে বন্ধুরা? উত্তরটা হবে গ্রিন ট্যারিফ পলিসি। তো মূলত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা কি বলেছে, তারা বলেছে যে গ্রিন ট্যারিফ পলিসিটা এটা কিন্তু নিয়ে আসা হবে। এটা কেন নিয়ে আসা হবে? যাতে গ্রিন সোর্সেস, অর্থাৎ যেটার মাধ্যমে কন্টিনিউয়াসলি আমাদের এনার্জি আসতে থাকবে, ঠিক আছে, রিনিউয়েবল সোর্সেস যেগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব। আমরা জানি যে এই যে কয়লা বা বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু একটা লিমিটেড পর্যায়ে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অফুরন্ত নেই যে কোনো দিনও শেষ হবে না, কোনো না কোনো সময় শেষ হবেই। তো যদি যখন শেষ হয়ে যায় তারপরে কি হবে, তখন আমরা কি ব্যবহার করব? তো এই যে গ্রিন যে এনার্জি যেগুলো রয়েছে বা রিনিউয়েবল রিসোর্সেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে, অর্থাৎ একটা অল্টারনেটিভ পদ্ধতি। তো এটারই একটা নাম দিয়েছে গ্রিন ট্যারিফ পলিসি। আমাদের ভারত সরকার গ্রিন ট্যারিফ পলিসি নামটা দিয়েছে, যার মাধ্যমে কি করা হবে, এই গ্রিন সোর্সেস বা রিনিউয়েবল সোর্সেস যেগুলো পুনরুদ্ধার করা যায় সোর্সেস, সেগুলোকে কিন্তু খুবই কম দামে তারা কিন্তু পাওয়ার জেনারেশনের জন্য কাজে লাগাবে। এবং এই অ্যানাউন্সমেন্টটা কে করেছে? আমাদের ইউনিয়ন মিনিস্টার নিউ এবং রিনিউয়েবল এনার্জি শ্রী রাজকুমার সিং। পরবর্তী প্রশ্ন হলো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর সদর দপ্তরটি কোথায়? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস, অস্ট্রিয়ার ভিয়েনা, ব্রিটেনের লন্ডন নাকি ইন্দোনেশিয়ার জাকার্তা। উত্তরটি কী হবে বন্ধুরা? উত্তরটি হবে অস্ট্রিয়ার ভিয়েনা। তো এই যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা, যা কিনা এই যে পারমাণবিক যে শক্তি এটির একটা শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করেন। তারা তা বলে এটা বলে না যে তোমরা কোথাও কোনো দেশকে হচ্ছে কি পরমাণু বোমা ফেলে দাও, সেটা নয়। এই পারমাণবিক অস্ত্র এটা কোনো যাতে সামরিক উদ্দেশ্যে যে কোনো সেনা বা কোনো দেশ অন্য একটা দেশের উপর গিয়ে ফেলে দেবে, এটা যাতে এই যে ব্যবহার, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে বাধা দিতেই কিন্তু এই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এটা কিন্তু গঠন হয়েছিল। এটি কবে গঠন হয়েছিল? এটি কিন্তু 1953 সালে 29শে জুলাই একটি অটোনমাস অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এর কাজে সেরকম কোনো রকম বাধা থাকবে না। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন, তার কারণ আমরা জানি এই পরমাণু যে বোমা রয়েছে এটি কিন্তু খুবই একটি ভয়ানক জিনিস। আমরা জানি যে হিরোশিমা নাগাসাকির কি অবস্থা হয়েছিল এবং সেখানে এখনও কিভাবে সেখানকার যারা বাসিন্দারা আছে তারা ভুগছে। তো আমরা অবশ্যই চাইবো না যে এরকম পরমাণু বোমার লড়াই হোক। পরবর্তী প্রশ্ন হলো যে বেইরুত বা বিরেট যেটাই বলুন না কেন, যে এটি কোন দেশের রাজধানী? লেবানন, মালাউই, ডেনমার্ক, স্লোভাকিয়া। এই বেইরুত কিন্তু বলা ভালো যে কিছুদিন আগে অবধিও কিন্তু নিউজে রয়েছে, এখনও কিন্তু নিউজে কিন্তু রয়েছে একটি বিশেষ কারণের জন্য। তো উত্তরটি আমরা দেখিনি, উত্তরটি হলো লেবানন। তো এই যে বেইরুত যে আছে না, বেইরুতে কিন্তু খুবই একটি ভয়াবহ কাণ্ড ঘটে গেছিলো। সেখানে কিন্তু ওয়্যার হাউসে আগুন লেগে যায়, ঠিক আছে, হাঙ্গার 12 সেখানে। এবার সেখানে কি হয়েছিল, একটা জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট যে কেমিক্যালটা রয়েছে সেটা কিন্তু রাখা ছিল। এটি একটি কি এক্সপ্লোসিভ মেটেরিয়াল, অর্থাৎ আগুন লাগলে কিন্তু বুম বুম, ঠিক আছে। তো এই বুম বুমটাই হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। সেখানে 6 বছর ধরে একটা জায়গাতে স্টোর করা ছিল, অথচ কেউ কোনো মানে খোঁজই নেয়নি, কেউ কিছু দেখেইনি যে কি আছে না আছে। তো সেখানে আগুনটা লাগে এবং আগুনের ফলে তাদের যে তারিক আল জেদাই যে ডিস্ট্রিক্টটা রয়েছে না, সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এবং এই ব্লাস্টের জন্য কিন্তু অনেক মানুষই মারা যায়। যদিও বলা হয়েছে 203 মানুষ মারা গিয়েছে, এটা অফিসিয়াল রিপোর্ট, কিন্তু অফিসিয়াল রিপোর্ট তো এটা রয়েছে, কিন্তু একথা হলপ করে বলাই যায় যে অনেক মানুষ কিন্তু তাদের প্রাণ কিন্তু হারিয়েছে। এই পরের ছবিতে দেখবো যে কি হয়েছিল সেই অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কি অবস্থা হয়েছিল, একটুখানি মিস্টেক
একটুখানি অসতর্কতা, তাতেই দেখো যে গোটা জায়গা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা কি ছিল আগে, কি আর অবস্থা হয়েছে, পোর্টের অবস্থা শেষ। সে বিরাট যে শহর, সেই শহর কিন্তু প্রায় শেষ। তো পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্ন হলো কুঞ্চিকাল জলপ্রপাত যেটি রয়েছে সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো হলো কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড নাকি মিজোরাম। কুঞ্চিকাল জলপ্রপাত, উত্তরটি হলো কর্ণাটক। তো কর্ণাটকের যে শিমোগায় যে জায়গাটি, সেখানে কিন্তু এই কুঞ্চিকাল জলপ্রপাত রয়েছে। এবং প্রসঙ্গটা উল্লেখ্য, এই কুঞ্চিকাল জলপ্রপাত কিন্তু ভারতের সর্বোচ্চ হাইয়েস্ট ওয়াটারফল, অর্থাৎ হাইয়েস্ট জলপ্রপাত। কিন্তু এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, বিশাল সুন্দর। মানে আমি অবাক হয়ে যে আমাদের ভারতে এত ভালো ভালো জায়গা রয়েছে যে এগুলো ঘুরে দেখতে গেলে মনে হচ্ছে আমাদের একটা বিশাল আমাদের জীবনের সময় চলে যাবে। আজকে শেষ প্রশ্নে এসে আমরা পৌঁছেছি। শেষ প্রশ্ন হলো ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোশি, বিশ, গঙ্গা নাকি সোন। উত্তরটি হলো গঙ্গা নদীর তীরে কিন্তু ভাগলপুর শহরটি অবস্থিত। আর এই ভাগলপুর কিন্তু পূর্ব বিহারে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর। আমরা জানি ভাগলপুর একটি প্রাচীন শহর, এবং এই শহরটি কি জন্য বিখ্যাত? এই শহরটি কিন্তু সিল্ক এবং কটন টেক্সটাইল উৎপাদনের জন্য মেইনলি বিখ্যাত। এছাড়া ওখানে ওক তাছাড়া সিল্ক পাওয়া যায়, যেটা কিন্তু রপ্তানি ইত্যাদির জন্য কিন্তু বলতে গেলে আমাদের ভারতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তো অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। বেঙ্গলি মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।